সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রবন্ধ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা কোভিড-19 পরিস্থিতিতে যে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমাদের পরীক্ষা হবে, সেই সিলেবাসের আলোকেই আমরা পড়ার চেষ্টা করব। তো প্রবন্ধ নিয়ে আলোচনার পূর্বে দুটি কথা বলে রাখা খুবই প্রয়োজন যে প্রবন্ধটি একজন লেখকের, একজন প্রাবন্ধিকের দীর্ঘদিনের চিন্তার ফসল, দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতিফল, সমাজকে বিশ্লেষণ অথবা কোনো একটি বিশেষ দৃষ্টিভঙ্গির সম্যক প্রকাশ, যুক্তিশীল প্রকাশ। এরকমই একটি প্রবন্ধ হচ্ছে মানব কল্যাণ। আমরা এই মানব কল্যাণের যত্রতত্র ব্যবহার দেখি। এটা মানব সৃষ্টির শুরু থেকেই এই ব্যবহারটা হয়ে আসছে। ব্যক্তি তার স্বার্থে মানব কল্যাণকে তার মতো করে ব্যাখ্যা করেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে মানব কল্যাণ সম্পর্কে সমাজ এবং মানুষের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার জায়গা থেকে আবুল ফজল 1972 সালে কিভাবে ওই সময়ের প্রেক্ষাপটকে ব্যাখ্যা করছেন, আর 1972 সালের সেই ব্যাখ্যা কিভাবে আজও প্রাসঙ্গিক। তো আমরা অনেক সময় দেখি যে কোনো একজন ত্রাণ দিচ্ছে, কোনো একজন ভিক্ষা দিচ্ছেন, সেইটাকে তার দৃষ্টিভঙ্গিতে মানব কল্যাণ বলে চালিয়ে দিতে চাচ্ছেন। তো এই চালিয়ে দিতে চাওয়া এবং মানুষের আদতেই কোনো কল্যাণ হয় কিনা, অথবা সেই ব্যক্তি মানুষের সম্মানহানি ঘটে কিনা, এই জায়গাটার সমাজের এই সূক্ষ্ম ক্ষতকে আবুল ফজল নানাভাবে যৌক্তিক পর্যায়ে ব্যাখ্যা করেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধ। তো আমরা বরাবরের মতোই যে প্রবন্ধ সম্পর্কে ধারণা নিতে চাই, সেই প্রবন্ধের লেখককে জানতে হবে। জানতে হবে এই প্রয়োজনে তিনি সমাজের কোথায় থেকে কিভাবে চিন্তা করছেন। এটা জানতে না পারলে আমাদের প্রবন্ধটি বোঝা সহজ হবে না। তাই আমরা আসুন আগে আবুল ফজল সম্পর্কে কিছুটা জানি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আবুল ফজলের জন্ম 1903 খ্রিস্টাব্দের 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায়। তোমাদের নৈর্ব্যক্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবুল ফজলের জন্ম সাল এবং জন্ম কোথায়। অবশ্যই মনে রাখবা চট্টগ্রামের সাতকানিয়ায়। পিতার নাম ফজলুর রহমান এবং তিনি চট্টগ্রাম এবং ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। পিতা চাচ্ছিলেন তিনি মৌলবী হোক, আবুল ফজল মৌলবী জীবন গ্রহণ করুন, কিন্তু অনেক সময় আমরা দেখি পিতার চাওয়ার সাথে সচরাচর মিলে না। পিতার চাকুরি সূত্রে তিনি বিভিন্ন এলাকায় গড়ে উঠেছেন, বিভিন্ন জায়গায় পদচারণা করেছেন। যখন পিতার চাকুরি সূত্রে
তিনি একেবারে গ্রামীণ জীবনে অভ্যস্ত হয়ে গেছেন। সেই জীবনকেই আবুল ফজল তার স্মৃতিকথায় বলছেন সবচেয়ে ভালো সময় কেটেছে। গ্রামের মাটি মানুষের সাথে মিশেছেন এবং যেখানেই গান হতো সেই গান তাকে সেখানে নিয়ে যেতেন। নানামাত্রিক পড়ালেখার মধ্য দিয়ে আবুল ফজল বড় হয়েছেন এবং পরবর্তীতে স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। কিছু সময় দ্বিতীয় মৌলভী হিসেবে থাকেন, আবার অনেক সময় সহকারী শিক্ষক, আবার সরকারি হাই স্কুলের শিক্ষক, তারপরে চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তোমরা বুঝতেই পারছো একজন ব্যক্তি আবুল ফজল কেমন মুক্ত প্রতিভার ধারক এবং বাহক হলেই একদিকে যেমন মানবিক আবুল ফজল, আবার আরেকদিকে তার দক্ষতা নিষ্ঠার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন, ধরতেই পারো প্রশাসকের ভূমিকায় যাচ্ছেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতির শিক্ষা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ফলে সমাজের নিচতলার মানুষ থেকে শুরু করে উপরতলার মানুষের সবার সাথেই তার মেশার সুযোগ হয়েছে। এছাড়াও তিনি মূলত সমাজ এবং সমকাল সচেতন সাহিত্যিক, প্রগতিশীল মুক্ত বুদ্ধির ধারক এবং বাহক। ছাত্র জীবনে যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে, যেটা 1927 সালে হয়। এই বুদ্ধির মুক্তি আন্দোলন বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে। বুদ্ধির মুক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ উক্তি ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তোমরা বুঝতেই পারছো যে ছাত্র জীবনেই এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যোগদান আবুল ফজলের বুদ্ধিমত্তাকে আরো অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ। মূলত কথাশিল্পী হিসাবেও আমরা আবুল ফজলকে পেয়ে থাকি। তার মূল পরিচয় কথাশিল্পী, কিন্তু তাকে চিন্তাশীল প্রাবন্ধিক হিসাবেই আমরা বেশি জানি। তার প্রবন্ধে মূলত সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় আমরা সবসময়ই পাই। আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য। আমরা তার উল্লেখযোগ্য কিছু সাহিত্য দেখতে পাই। তার মধ্যে রয়েছে উপন্যাস চৌচির, রাঙ্গা প্রভাত। গল্প গ্রন্থের মধ্যে রয়েছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। প্রবন্ধ সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা। এছাড়া দিনলিপি রয়েছে, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি। তার এই সাহিত্যকর্মের নামের মধ্য দিয়েই আমরা দেখতে পাই তার মানবিকতার এক ধরনের ব্যাখ্যা তিনি তার প্রত্যেকটা সাহিত্যকর্মের মধ্যেই দাঁড় করিয়ে দিচ্ছেন সমাজ এবং সমকালের প্রেক্ষাপটে। স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এই মহান লেখক। 1983 সালের 4 মে চট্টগ্রামেই তার জীবনাবসান ঘটে। আমরা এতটুকু জানলেই আবুল ফজলকে
বুঝতে সুবিধা হবে। বিশেষত এই মানব কল্যাণ প্রবন্ধ বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন মূল পাঠে প্রবেশ করার পূর্বে একটু বলে নিতে চাই যে আবুল ফজলের এই মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত। এটি মানবতন্ত্র নামক গ্রন্থে সংকলিত ছিল। মূলত এই গ্রন্থে মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। তিনি দুটো ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। একদিকে করুণাবশত মানুষের দান খরাত কি মানব কল্যাণ বয়ে আনে কিনা, আর আরেকদিকে মানুষের সার্বিক মঙ্গলের মধ্যে মানব কল্যাণ আছে কিনা। তো মুক্ত বুদ্ধির সহায়তায় এক ধরনের পরিকল্পনা মাফিক যৌক্তিক পথেই পৃথিবীর কল্যাণ আসবে বলে তিনি আশাবাদী। আমরা এই তার চিন্তা ভাবনাকে নানাভাবে ব্যাখ্যা করে দেখার চেষ্টা করব। আমরা প্রবন্ধটি দেখতে পাই যে মানব কল্যাণ এ শিরোনাম আমার দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। আমরা অনেকটা প্রাসঙ্গিকভাবে দেখি যে আমরা তাচ্ছিল্যের স্বরে অনেক কিছুই অর্থকে বিকৃত করে ফেলি। যেমন অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আমরা এখন লকডাউনের অর্থকেই বিকৃত করে ফেলেছি। লকডাউন কেন, কার কল্যাণে, কিভাবে বাস্তবায়ন করা সম্ভব, আমরা সাধারণ জনতা এটা মানতে নারাজ। তো এইভাবেই মানব কল্যাণটা মানে সমাজের উঁচুতলার মানুষদের সাধারণ অর্থে নয়, সংকীর্ণ অর্থে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করার কারণেই মানব কল্যাণের অর্থ আমাদের কাছে, সমাজের কাছে এখন অনেকটা মামুলি হয়ে গেছে। আবুল ফজল এই জায়গাতেই জোর দিচ্ছেন। আমরা সবাই দেখতে পাই যে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা অনেক সময় মানব কল্যাণ মনে করে থাকি। দেখবা জাকাত দেওয়া, যারা ইসলাম ধর্মের বিশ্বাসী, জাকাত দিতে হয়। তো জাকাত দেওয়াকেও আমরা অনেকেই দান ভেবে থাকি, অথচ জাকাতের টাকার উপরে গরিবের হক, তোমার দায়িত্ব গরিবের বাড়িতে পৌঁছায় দেওয়া, এটাতে জানান দেওয়ার বিষয় নয়। কিন্তু আমরা জাকাতের সময় আসলেই অথবা রমজান আসলেই কাপড়ের দোকানে দেখি জাকাতের কাপড়, নিম্নমানের কাপড়, আবার সেটা দেওয়া হচ্ছে লাইন ধরে, জাকাত নিতে গিয়ে অনেকেই মারা যাচ্ছে, আমরা পত্রিকায় মাঝে মধ্যেই খবরে দেখি। কিন্তু আমরা কখনোই ভাবি না যে এর দ্বারা আমি আসলেই মানব কল্যাণ করছি, অথবা মানবের মনুষ্যত্ব বোধের চূড়ান্ত সম্মানহানি করছি কিনা। তাই লেখক বলছেন, মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। সমাজে প্রচলিতটা অনেক সময় ভুল হিসাবে দেখা দেয় না, ফলে আমরা এই ভুলটা খালি চোখে দেখতে পাই না, যেটা আবুল ফজল এই প্রবন্ধে দেখিয়েছেন। উনি বলছেন, ইসলামের নবী বলেছেন উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। মানে কি? আমরা এটা উদ্দীপক প্রশ্নে আমরা অনেক সময় এটার ব্যাখ্যা চেয়ে থাকতে পারি। যে দেয় আর যে নেয় দুজনের মধ্যে একটা পার্থক্য থাকে। আমরা দেওয়াজন যে দিতে পারেন তাকে আমরা উদার বলে থাকি, আর যে নেয় সে নিচে হাত পেতে নেয়, ফলে তার মানবিক মূল্যবোধের জায়গাটা নষ্ট হতে থাকে। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বীভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। আমরা একটু আগেই বললাম যে জাকাতের কাপড় দেওয়ার দৃশ্য, অথবা প্রতিদিন যে
ভিক্ষা করতে আসে অথবা রাস্তায় দিন দুস্থ মানুষকে দেখিয়ে আমরা ভিক্ষা দিই, এটার মধ্যে এই বীভৎস দৃশ্য সামনে আসে। উনি আরো বলছেন, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন বলছেন? একটু সামনের দিকে পড়ে নেই আগে। এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই পরিচায়ক। একজন ব্যক্তি যখন হাত পেতে নেয়, এই দৃশ্য যেমন মানবের মর্যাদাকে ক্ষুণ্ণ করে, একইভাবে কিছু ব্যক্তি মিলে যেমন পরিবার, পরিবার কিছু পরিবার মিলে যেমন একটি সমাজ, কিছু সমাজ মিলেই একটা রাষ্ট্র। অনেক দার্শনিক অনেকটা এগিয়ে গিয়ে বলছেন, আমি রাষ্ট্র। তো ফলে যখন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের কাছে অনুগ্রহ পাওয়ার জন্য যায়, তখন সেই রাষ্ট্র নানাভাবে মানব মর্যাদার জায়গা থেকে ক্ষুণ্ণ একটা অবস্থানে গিয়ে দাঁড়ায়। দেখো কত সূক্ষ্ম চিন্তাকে একজন ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। আমরা কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিলেন, বাংলাদেশ নিজের অর্থায়নে পদ্মা সেতু করবে এবং করে বিশ্বকে দেখিয়ে দিলেন যে বাংলাদেশও পারে। বাংলাদেশ আর অন্যের উপরে নির্ভরশীল রাষ্ট্র নয়। এখানেই বাংলাদেশের একটা অহংকারের জায়গা, অহংবোধের জায়গা। আমরা আরো একটু নিচের দিকে দেখি, রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা বোধ সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। রাষ্ট্র কি শুধু প্রশাসন চালাবে? রাষ্ট্র কি শুধু আইন কানুন জনগণের উপরে চাপিয়ে দিবে? তা নয়, বরং রাষ্ট্রের নাগরিক কিভাবে আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়, এই দায়িত্ব রাষ্ট্রের নিতে হয়। কারণ রাষ্ট্র যদি নাগরিক তৈরি করতে না পারে, কারিকুলাম তৈরি না করতে পারে, রাষ্ট্র যদি সিস্টেমটা তৈরি না করতে পারে, তাহলে তার নাগরিক যদি আত্মমর্যাদা সম্পূর্ণ না হয়, তাহলে রাষ্ট্রের আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়ার সুযোগ নেই। দেখো কোথায় থেকে উনি কোথায় নিয়ে যাচ্ছেন। একটা ছোট্ট ক্ষতের জায়গা কিভাবে রাষ্ট্রকেও স্পর্শ করে, এই জায়গাটা তিনি খুব জোর দিয়ে দেখাচ্ছেন। যে রাষ্ট্র হাত পাতার চাটুকারে তাকে প্রশ্রয় দেয়, প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা বিভিন্ন সময় দেখি তদবির, বিভিন্ন সময় দেখি অনুদানের টাকা, বিভিন্ন সময় দেখি জাকাতের কাপড় নেওয়ার জন্য যে মানুষগুলো যায়, এই মানুষগুলোরই তো কোনো না কোনো রূপ হচ্ছে রাষ্ট্রের, যা চালায় তাদের। ফলে এই জায়গা থেকে, সমাজ থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে যদি এই ক্ষতটা উচ্ছেদ না করা যায়, তাহলে রাষ্ট্র কখনো আত্মমর্যাদা সম্পূর্ণ হতে পারে না। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খরাতকে মনে করি না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি, মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার মনে রাখবো যে মানব কল্যাণের উৎস কোথায় নিহিত আছে। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি, মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। সমাজে যদি বৈষম্য সৃষ্টি হয়, যে বৈষম্যের কারণে একটা শ্রেণী সবসময় আর একটা শ্রেণীর দ্বারা নিষ্পেষিত হবে এবং ওই শ্রেণী বলবে আমি তোমাদের উপকার করি একটা দানের মধ্য দিয়ে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে, তাহলে সেই সমাজে মানবিক চেতনা, সেই সমাজের মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে না। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিল, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সেই সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবনযাপনের উপায়। প্রতিদিন মাছ দিয়ে, একটা প্রচলিত গল্প যে প্রতিদিন মাছ দিয়ে তুমি একজনকে নির্ভরশীল করে তুলতে পারো, কিন্তু যদি একদিন জাল কিনে দাও, তাহলে সে প্রতিদিন এই জাল দিয়ে নিজেই মাছ ধরে খেতে পারবে।
ওই জায়গাটায় জোর দিচ্ছেন। তো আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বাকিটা দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো।